রাজ, নিলয়, রুশান সবার কাছে আজকের সকালটা শুভ হলেও বিপ্লবের কাছে যেন এই সকাল এক অশুভ দিনের সূচনা। গতরাতে জ্ঞান ফেরার পর পুরো রাতই নির্ঘুম অতিবাহিত হয় তার। গতকাল রাতে তার বিরুদ্ধে পরিচালিত হওয়া এই অভিযান কেবল সেই অন্ধকূপেই সীমাবদ্ধ ছিল না। সেই অন্ধকূপ থেকে জীবিত নিয়ে যাওয়া বন্দীদের থেকে অন্যান্য স্থানগুলো সম্পর্কেও তথ্য নেয় রুশান। যদিও এসব লোকদের থেকে তথ্য নেওয়া খুব কঠিন কাজগুলোর মাঝে একটা, তবুও ঔষধের প্রভাবে জ্ঞান ফিরলেও পুরোপুরি সচেতন হয়ে উঠতে পারেনি তারা। কাজেই হালকা জেরা করতেই কয়েকজন ফরফর করে বলে দেয় অনেক কিছু। প্রতিটা জায়গার জন্যই বিভিন্ন সামরিক বাহিনীর আলাদা করে ইউনিট গঠন করা হয়েছিল। কাজেই যে সকল জায়গার তথ্য রুশান বের করতে সক্ষম হয় সে সকল জায়গাগুলোতেই চালানো হয় যৌথ অভিযান, যার ফলে প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারায় বিপ্লবের অনেক অনুগত লোক। হার নিশ্চিত জেনে কেউ গুপ্ত পথ ব্যবহার করে স্থান ছেড়ে পালিয়ে গেলেও বন্দী হয় অনেকে। এক কথায় বলতে গেলে গতকাল রাতে আচমকাই ধেয়ে আসে কোনো ঝড়ো হাওয়া যেন লণ্ডভণ্ড করে দেয় বিপ্লবের সাজানো এই রাজ্যকে। দিশাহারা হয়ে পড়ে সৈন্যরা। রাতে বিপ্লবের কাছে এসব খবর পৌঁছাতেই সে নির্দেশ দেয় সকল স্থান ছেড়ে সৈন্যরা যেন নিরাপদে সরে যায়। কাজেই পুরো রাত জুড়ে চলছিল এই তৎপরতা। বিপ্লবের অনেক ঘাঁটি ধ্বংস হলেও বাকি ঘাঁটিগুলো খালি করে সকল অস্ত্র সরঞ্জাম নিয়ে যেন হাওয়ায় মিশিয়ে যায় তার লোকেরা, আর কোথাও দেখতে পাওয়া যায়নি তাদের। এক রাতেই বিপ্লবের উপর দিয়ে এমন একটা ঝড় বইবে তা হয়তো কখনোই কল্পনাও ভাবতে পারেনি সে। কাজেই পুরো রাত নির্ঘুম কাটিয়ে ভারী গম্ভীরতাকে আপন করে নীরবে বসে রইল সে। তার ভাবনার মাঝেই একজন লোক প্রবেশ করে সে কক্ষে। দুহাত একত্রিত করে মাথা ঝুঁকিয়ে বলে, মহান বিপ্লব, লোকের এখন অস্ত্রশস্ত্র নিয়ে নিরাপদ স্থানে আপনার আদেশের অপেক্ষায় আছে। বিপ্লব একইভাবে বসে রইল নীরবে। খানিকটা সময় নীরবে গভীর স্বরে বলে, বিদ্যুতের কোনো খবর পেয়েছো? এখনো না, হয়তো বন্দী হয়েছে তাদের হাতে। ফের খানিকটা সময় নীরব রইল বিপ্লব। অতঃপর ফের বলে, আমাদের নিয়ে এই মুহূর্তে তাদের পদক্ষেপ কি? বিপরীতে লোকটা বলে, মিডিয়াতে নানানভাবে খবরগুলো প্রকাশ করলেও প্রশাসনের সাথে জড়িত থাকা আমাদের গুপ্তচরদের থেকে আসছে ভিন্ন খবর। সবাই জানে আমরা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পালিয়ে বেড়াচ্ছি, আর আমাদের বন্দী হওয়া লোকদের থেকে তথ্য নিয়ে তারা অভিযান চলমান রাখবে। এছাড়াও তাদের মাঝে আজ থেকে বৈঠক বসবে এ নিয়ে। হয়তো সামনে আরো বড় কোনো অভিযান পরিচালনা করার প্ল্যান সাজাবে, যার ফলে নিঃসন্দেহে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সবটা শুনে খানিকটা নীরব রইল বিপ্লব। যদিও এমনটা হবে তার অজানা নয়, তাই আগেই সতর্ক করে দিয়েছে তাদের লোকদের। তবুও প্রাপ্ত তথ্য নিয়ে খানিকটা ভেবে বিপ্লব ফের প্রশ্ন ছুড়ে, বৈঠকের সময়? লোকটা বলে, সন্ধ্যা 7টা। উঠে দাঁড়ায় বিপ্লব। সামনে রাখা আছে অনেক জ্বলন্ত কয়লা। বিপ্লব ধীর পায়ে সেই কয়লাগুলোর উপর গিয়ে দাঁড়াতেই বুঝে নেয় চোখ দুটো। ওরা শব্দ কানে পৌঁছাতেই এগিয়ে আসতে চায় কয়েকজন লোক। বিপ্লব তাদের হাতের ইশারায় থামতে বললেই থেমে যায় তারা। বিপ্লব চোখ বুজে রাখা অবস্থায় লোকটাকে উদ্দেশ্য করে বলে, আমরা পালিয়েছি তা ভাবতে দাও, সন্ধ্যার বৈঠকে পরিকল্পনা সাজাতে দাও তাদের। এর মাঝেই অস্ত্রসজ্জিত 200 লোক প্রস্তুত করো, যারা নির্দ্বিধায় জীবন বিসর্জন দিতে প্রস্তুত। লোকটার সম্মতিসূচক মাথা নেড়ে বলে, তাদের নিয়ে আপনার পরিকল্পনা কি মহান বিপ্লব? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। বিপ্লব এবার চোখ মেলে তাকিয়ে বলে, যে হুমকিতে আমরা এতদিন রাষ্ট্রের নাকের ডগায় বলে আধিপত্য বিস্তার করেছিলাম, সে হুমকির বাস্তবিক রূপ দেওয়ার সময় হয়ে এসেছে। বিপরীতে বিস্মিত হয় লোকটা। মাথা তুলে তাকায় বিপ্লবের দিকে। একইভাবে দৃষ্টি স্থির রাখে সে। বিপরীতে একটা লম্বা শ্বাস ছাড়ে বিপ্লব। অতঃপর শান্তস্বরে বলে, অপারেশন 7 PM। বেশ কিছুক্ষণ হয়েছে রাজ ও নিলয়ের সাথে যোগ দিয়েছে রুশান। আলোচনার প্রধান উদ্দেশ্যই হলো গতকাল রাত। রুশানকে একটু সুযোগ তৈরি করে দিয়েছিল রাজ, যে সুযোগটা কাজে লাগিয়ে গতকাল রাতের মাঝেই বিপ্লবের এতগুলো ঘাঁটি একসাথে ধ্বংস করে ফেলাটা ভালোভাবে নিতে পারছে না রাজ। তার প্ল্যান ছিল বিপ্লবকে ধীরে ধীরে দুর্বল করে তারপর ধ্বংস করা, ঠিক শক্তিশালী লোহাকে ধ্বংস করা সেই মরীচিকার ন্যায়। রাজকে খানিকটা চিন্তিত দেখে পাশ থেকে রুশান বলে, তুই চিন্তাশীল, ভেবেচিন্তে পদক্ষেপ নিতে পছন্দ করিস, বাট তোর এবারের চিন্তিত ভাবনাটা আমাকে কৌতূহলী করে তুলেছে খুব। রাজ এবার স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করে রুশানের দিকে চেয়ে বলে, আমি ভাবছি বিপ্লবের
পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এত বড় একটা ধাক্কা খেয়ে সে অবশ্যই বসে থাকবে না। রাজের এমন চিন্তাকে যুক্তিসঙ্গত মনে হয় রুশানের কাছে, কিন্তু সে বিষয়টা আপাতত ততটাও গভীরভাবে নেয়নি যতটা গভীরভাবেই রাজ ভাবছে। কাজেই নিজের মাঝে স্বাভাবিক ভাব রেখে রুশান বলে, বিপ্লব এখন ছন্নহারা হয়ে পড়েছে, এতটাই এলোমেলো হয়ে পড়েছে, সবকিছু গুছিয়ে নিতেও সময় লাগবে বেশ কিছুদিন। যার মাঝে আজ রাতের বৈঠকের পর পরবর্তী অভিযান তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিবে। বিপরীতে রাজ ফের শান্তস্বরে বলে, শত্রুকে হালকাভাবে নেওয়া ও যুদ্ধে যাওয়ার আগে পরাজয় বরণ করে নেওয়ার মাঝে খুব একটা পার্থক্য নেই। তাদের কথার মাঝে পাশ থেকে নিলয় বলে, রাজের মতো একই বিষয় আমাকেও ভাবাচ্ছে খুব। প্রধানমন্ত্রী আহমেদ সাইফ কিন্তু এই সংগঠনের সমাপ্তি দেখতে চায়। সারা দেশে ভাইরাসের মতো ছড়িয়ে যাওয়া বিপ্লবকে নির্মূল করতে রুশানের মতো এমন প্রতিটা বিভাগে ইউনিট গঠন করেছেন, সেই সাথে গোয়েন্দা বিভাগও। অথচ তিনি এতদিন সরাসরি প্রশাসনকে বিপ্লবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেননি। তার একটু আগের সাক্ষাৎকারেও তাকে গতকাল রাতের বিষয়টা খুব একটা সন্তোষ প্রকাশ করতে দেখেনি। বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে আমার কাছেও। নিলয়ের পুরো কথা শুনে রুশান বলে, তার মাঝে অবশ্যই কোনো গোপনীয়তা রয়েছে। মূলত এই কারণেই আজ সন্ধ্যা 7টায় তিনি 8 বিভাগের ডিআইজি ও অন্যান্য দায়িত্বরত অফিসারদের নিয়ে গোপন বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। আর এই বৈঠকের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে সবটা। তবে আমাদের কিছু ইউনিট এখন গোপনে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে চারদিকে। বেশ কিছুক্ষণ যুক্তি ও পাল্টা যুক্তির মাঝে সমাপ্তি হলো তাদের আলোচনা। পরিশেষে আলোচনায় জড়ালো তাদের ব্যক্তিগত জীবনকে। আজ অনেক দিন হলো সবাই এক ছাদের নিচে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। বিপ্লব এখন আত্মগোপনে আছে, কাজেই প্রশাসন তাকে বের করতে পারবে না। এখন সময়টা এক প্রকার যুদ্ধবিরতির মতোই। ওদিকে ফরিদ আন্টি সহ সকলেই তাদের নিয়ে দুশ্চিন্তায় সময় অতিবাহিত করছে। কাজেই নিলয়, তুষার ও তৃষাকে নিয়ে ফরিদ আন্টির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ। এতে রুশানও সম্মত হয়। সময় বের করতে পারলে তাদের সাথে ডিনারে যোগ দিবে সে। অতঃপর আলোচনার সমাপ্তি টেনে সকলেই বেরিয়ে যায় নিজেদের ব্যস্ততায়। অক্টোবরের এই সময়টা বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে অনেকটাই অন্যরকম। কখনো কাঠফোড়া রোদ, কখনো মুষলধারের বৃষ্টি, আবার কখনো শীতের হাতছানি। সময়টা যেন ঠিক একটা বৃত্তের কেন্দ্রবিন্দুর মতোই। আজও আকাশ মেঘলা হয়ে আছে খানিকটা, সেই সাথে হালকা শীতের পূর্বাভাস। বাসায় ফিরেই গাড়ি থেকে নেমে মেঘলা আকাশের দিকে এক নজর তাকায় রাজ। ইদানিং সময়টাও ঠিক এমনই মেঘলা অতিবাহিত হচ্ছে তার। যার কারণটা আরোহী বললেও ভুল হবে না। যে মেয়েটাকে বাচ্চাদের মতোই কোমল ও ফুলের মতোই নিষ্পাপ মনে হয়, সে মেয়েটার এমন কঠোর আচরণ হজম করে নিলেও মেনে নিতে পারেনি সে। অবশ্য এমনটাই হওয়া স্বাভাবিক ছিল। তার জায়গায় কোনো শক্ত মানুষও নিজেকে স্বাভাবিক রাখতে পারত না। কাজেই আরোহীর এমন আচরণের মুহূর্তগুলো চোখে ভাসতেই মৃদু হাসিতে উড়িয়ে দেয় তা। ভাবতে ভাবতে নিজের রুমের সামনে এসে দাঁড়ায় রাজ। আরোহীকে আশেপাশে দেখাই যাচ্ছে না কোথাও, হয়তো মায়ের সাথেই আছে। এমনটা ভেবে নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রাজ। মুহূর্তেই একটা বিস্ময়কর দৃশ্য দেখতে পায় সে। কয়েক পা এগিয়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে চোখ বুলাচ্ছে চার দেয়ালে। দেখে চারপাশে একাধিক রঙিন কাগজে নানান রকম ভাবে আর্ট করা একটা শব্দ, সরি। সেই সাথে আর্ট করা বেশ কিছু মন খারাপের ইমোজি। আরোহীর আর্টের হাত খুব ভালো, এ বিষয়ে তার দক্ষতা সম্পর্কে অজানা নয় রাজের। কাজেই বুঝতে সময় লাগেনি এসব কার কাজ। নিশ্চয়ই সে চলে যাওয়ার পর মাকে ঘুম পাড়িয়ে রেখে রাত জেগে এসব করেছে আরোহী। ভাবতেই যেন রাজের এলোমেলো মন শান্ত ও শীতল হয়ে গেল মুহূর্তেই। এর মাঝেই রুমে প্রবেশ করে কেউ। পা বাড়িয়ে রাজের পাশে এসে দাঁড়ায়। মাথাটা নিচু করা তার, চেহারায় ভেসে আছে তীব্র মন খারাপের ছাপ। রাজ তা লক্ষ্য করতেই পুরোপুরিভাবে তাকায় তার দিকে। আরোহী নীরবতায় খানিকটাও সময় অতিবাহিত করে অতঃপর খুব শান্ত স্বরে বলে, তখন আমার এমন আচরণ আপনাকে খুব কষ্ট দিয়েছিল তাই না? বলেই ফের খানিকটা সময় নীরব রইল আরোহী। অতঃপর হালকা মাথা তুলে বলে, সরি। চোখ জোড়া টলমল করছে আরোহীর। রাজের বুঝতে সময় লাগেনি আরোহীর ধারালো কথাগুলো তাকে যতটা আঘাত করেছিল, এখন অনুশোচনা হয়ে আরোহীকেই কষ্ট দিচ্ছে তার দ্বিগুণ। দুজনই যেন স্পষ্ট পড়তে পারছে একে অপরকে। আরোহী হালকা চোখের পাতা ঝাপটাতে গাল বেয়ে গড়িয়ে পড়ে সেই অশ্রুকণা। রাজ নীরব দৃষ্টিতে হাতের বৃদ্ধাঙ্গুলে আলতো করে মুছে দিল তা। অতঃপর নরম স্বরে বলে, সেই কথাটা কি মনে আছে? তোমার কাছ থেকে আমার কাছে যাই আসুক, ফুল কিংবা কাটা, নবরঙিন জীবন কিংবা বিদীর্ণ মরণ। বিপরীতে হালকা মাথা নাড়ে আরোহী, জানান দেয় মনে আছে তার। রাজ তার সব ব্যথা ভুলে মৃদু হাসিতে বলে, তোমার থেকে যাই আসুক তার সবই সুন্দর। অন্যদিকে সে বাড়িটায় পৌঁছে যায় নিলয়। ফরিদান্টির কাছে যাওয়ার উদ্দেশ্যে তুষার ও তৃষাকে তৈরি হতে বলে রুমে ফিরে আসলো সে। শরীরের ব্যথা চোখ বুজে সহ্য করে ফোন হাতে বিছানার একপাশে বসলো নীরবে। কল দেয় সেই পরিচিত নাম্বারটায়। সবকিছুই এতটুকুতেই শেষ নয়, সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে তাকে। বলতে হবে
হবে কেন প্রেম বিদেশি ছেলেটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে আচমকে ছেড়ে দিয়েছিল, তাকে অবশ্যই এর জবাব দিতে হবে। ভাবতেই একটা লম্বা শ্বাসে ফোন কানে তুলে নেয় নিলয়, কিন্তু বন্ধ। পরপর 3বার কল দিলেও সংযোগ যাচ্ছে না নাম্বারটায়। এবার রাগে ফোনটা শক্ত হাতে চেপে ধরে আছাড় মারতে গিয়েও থেমে যায় নিলয়। নাম্বারের পাশে প্রোফাইলে রাখা অবনীর ছবিটার দিকে তাকায় নীরব দৃষ্টিতে, যা তাকে শান্ত করে নেয় মুহূর্তেই। দেখতে দেখতে ঘনিয়ে আসে বিকেল। দুপুরের আগে ফরিদান্টির কাছে যাওয়ার কথা থাকলেও কিছু সমস্যার জন্য যাওয়া হয়নি। আর আরোহীকে রাখা সেই বাড়িতে লাঞ্চ সম্পন্ন করে সকলে। খানিকটা জিরিয়ে বিকেলবেলায় রওনা হয় তারা। যদিও আরোহী ও তার মাকে সাথে নেওয়ার কথা ছিল, কিন্তু আরোহী আপত্তি থাকায় আর জোর করেনি রাজ। সে তার মাকে পুরোপুরি গুছিয়ে নিয়ে তারপর পরিচয় করাবে ফরিদান্টির সাথে। তার মা এখনো সে ঘর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, কাজেই আরোহীর ভাবনাকে যুক্তিসঙ্গত মনে হয় রাজের কাছেও। তাই এই ব্যাপারে আর কথা বাড়ালো না সে। আরোহীকে সাবধানে থাকতে বলে বেরিয়ে যায় সকলকে নিয়ে। দেখতে দেখতে ঘনিয়ে আসলো সন্ধ্যা। আরোহী আগে থেকেই ভাবছে মায়ের জন্য কিছু কেনাকাটা করা প্রয়োজন, কাজেই সন্ধ্যার এই অবসর সময়টাকেই বেছে নিল সে। রাজকে বলা থাকলেও তার ব্যস্ততা দেখে তাকে আর এসব ছোটখাটো বিষয়ে জড়াতে চায়নি। মাকে সাথে নিয়ে হালকা কেনাকাটার বিষয়ে সে নিজেই সামলে নিতে পারবে। কাজেই মার্কেটে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়ে নিল আরোহী। মাকেও তৈরি করার মুহূর্তেই তিনি খানিকটা আপত্তি জানিয়ে বলে, রাজকে না জেনে বের হওয়াটা কি ঠিক হচ্ছে? বিপরীতে আরোহী স্বাভাবিকভাবেই বলে, তাকে জানালে এখন সে সব গুরুত্বপূর্ণ কাজ ফেলেও চলে আসবে। আমরা কেবল মার্কেটে যাব আর কিছু কেনাকাটা করে ফিরে আসব। এই অল্প কিছুক্ষণের জন্য তাকে বিরক্ত করার প্রয়োজন নেই। কথাটা বলতে বলতে তৈরি হয়ে নেয় দুজন। অতঃপর বেরিয়ে যায় বাড়ি থেকে। ড্রাইভার এসে দরজা খুলে দিতেই ভেতরে উঠে বসে দুজন। অতঃপর ড্রাইভারকে উদ্দেশ্য করে আরোহী স্বাভাবিক স্বরে বলে, কিছু কেনাকাটা করব, মার্কেটের দিকে নিয়ে চলুন। আদেশস্বরূপ গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। আরোহীর নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত রাখা গার্ডরা দুটো গাড়ি নিয়ে অনুসরণ করে তাকে। অন্যদিকে আজ এতদিন পর রাজ, রুশান ও নিলয় পেয়ে যেন আনন্দের শেষ নেই ফরিদান্টির, যার সবটা প্রকাশ না করলেও তার চোখে মুখে ভেসে আছে সে আনন্দের ছাপ। সকলকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল নিবিড়েরও। ফরিদান্টিও এই প্রধান বাড়িটার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তার কাঁধে থাকায় যখন ইচ্ছে তখন ছুটে যেতে পারেনি তাদের কাছে, যার ফলে এতদিন পর বন্ধুদের একসাথে পেয়ে তাদের মাঝে বসেই তুষারের কাঁধে হাত রেখে আড্ডায় মেতেছে সে। পাশের সিঙ্গেল সোফায় বসে আছে রাজ। একটা নোটিফিকেশনের শব্দ ফোন হাতে তুলে নেয় সে। আরোহী কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছে এই খবর তার কাছে পৌঁছে যায় মুহূর্তেই। আরোহী না জানালেও গার্ডরা জানিয়েছে তা, নয়তো কোনো বিপদের সম্মুখীন হলে তাদেরকেই জবাবদিহি করতে হবে। বার্তাটা পড়েই হালকা করে একটা শ্বাস ছাড়ে রাজ, যেন আরোহী হতাশ করছে তাকে। এই মুহূর্তে আরোহীকে কল দিয়ে জিজ্ঞেস করলে মন খারাপ হবে আরোহীর। ঠিক ওই দিনের মতো ভাববে তার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে রাজ। হয়তো এজন্যই জ্ঞানীরা বলে মেয়ে মানুষের মনের প্যাচ বোঝা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। সব দিক বিবেচনা করেই আপাতত তাকে কল না করার সিদ্ধান্ত নেয় রাজ। লোকটার মেসেজের রিপ্লাই জানায় যেন আরোহী নিরাপত্তা জোরদার করা হয়। তার পাশে ফোনের দিকে তাকিয়ে খানিকটা অন্যমনস্ক হয়ে সময় পার করছে নিলয়। সকাল থেকে এই অবধি কয়েকবার কল করেছিল অবনীর নাম্বারে, প্রতিবারই বন্ধ পাচ্ছে ফোন। সারাদিন ফোন বন্ধ রাখবে কেন, নাকি নাম্বার চেঞ্জ করেছে? সব উত্তরই নিলয়ের অজানা। অবনী হুট করে এতটা পাল্টে গেল কি করে? নানান ভাবনায় অনেকটা সময় অতিবাহিত করেই উঠে দাঁড়ায় নিলয়। তাকে যেতে হবে। সবার থেকে কিছু সময়ের জন্য বিদায় নিয়ে বেরিয়ে যায় সে। বাইরে আসতেই তার জন্য নির্ধারণ করা গাড়িটা থেকে নেমে আসে ড্রাইভার। অপর পাশে এসে দরজা খুলতে চাইলেই তাকে হাতের ইশারায় থামিয়ে দেয় নিলয়, জানায় যেতে হবে না তাকে। বলেই গাড়ির চাবি নিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো নিলয়। কিছু সময়ের মাঝেই গেট অতিক্রম করে তালুকদার বাড়ির উদ্দেশ্যে গাড়ি। ব্যস্ত রাস্তায় নীরবে ড্রাইভিং করছে সে। মাথা জুড়ে একটাই শব্দ, অবনী। যে চিন্তায় তার পেছনের সিটে মাথা নিচু করে কেউ একজন লুকিয়ে আছে তা ক্ষণিকের জন্য টের পায়নি সে। সময় তখন সন্ধ্যা 6:50। একটা গার্ডেন সিটি নামক একটা বিশাল মার্কেটের সামনে এসে দাঁড়ায় আরোহীর গাড়ি। গাড়ি থেকে নেমেই মাকে নিয়ে চারপাশে গ্লাসে ঘেরা সেই মার্কেটে প্রবেশ করে আরোহী। গার্ডরাও প্রবেশ করে তার সাথে। ড্রাইভাররা গাড়িগুলো পার্কিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। মার্কেট জুড়ে হাজার হাজার মানুষের ভিড়। এটা ছাড়াও বাইরে অসংখ্য ছোট ছোট মার্কেট রয়েছে, কোনোটাই খালি পড়ে নেই। দেখতে দেখতে দোতলায় উঠে আসে আরোহী। চারপাশে হাঁটাচলা করছে অসংখ্য মানুষ, যাদের মাঝে জ্যাকেটের ভেতর বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিপ্লবের সুইসাইড স্কোয়াডের অনেক সদস্য, যারা ইতিমধ্যেই প্রতিটা তালাতেই নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে। অপেক্ষায় আছে বিপ্লবের একটা ইশারায়। বাইরেও অস্ত্র হাতে অপেক্ষায় আছে বিপ্লবের লোকেরা, যা সবারই দৃষ্টির আড়ালে। শুধু এই মার্কেটই নয়, এমন বড় বড় 3টা মার্কেটকে টার্গেট করেছে বিপ্লব। আরোহীর সাথে আজ হাজার হাজার মানুষের জীবন রয়েছে ঝুঁকির মাঝে, যা তাদের সবারই অজানা। আরোহী মাকে সাথে নিয়ে চারপাশ ঘুরে দেখছে নিশ্চিন্তে। হাঁটতে হাঁটতে পাশ কাটিয়ে একজনের। লোকটা হাতে থাকা ঘড়িটার দিকে তাকায় এক নজর। সময় 6:56 আর মাত্র 4 মিনিটের অপেক্ষা। এরপরই মার্কেট ও আশেপাশের এলাকা জুড়ে শুরু হতে চলেছে বিপ্লবের অপারেশন 7 PM নামক এক নৃশংস গণহত্যা।